ফার্স্ট আমাকে জানাও যে হোমওয়ার্কে কারো কোনো প্রবলেম আছে কিনা। হোমওয়ার্কে যদি কারো কোনো প্রবলেম থাকে নাম্বারগুলো বলো, আগে হোমওয়ার্কের প্রবলেম সলভ করব। মার্জানা প্রবলেম 42, ওকে প্রবলেম 42 অঙ্কটা আমি করে দিব। আর কারো হোমওয়ার্কে কোনো প্রবলেম আছে কি না একটু জানাও আমাকে। যারা হোমওয়ার্ক করো নাই তাদের কোনো প্রবলেমও নাই। প্রবলেম 42 আমি করে দেব। আর বাকিদের কি অবস্থা? 42 বুঝি নাই, কোনো সমস্যা নাই, 42 করে দেব। পেজ নাম্বার হচ্ছে 660। প্রবলেম B42, এই অঙ্কটা খেয়াল করো সবাই। B42 আমি করে দিতেছি। প্রশ্নটা পড়ি, দেখো। নোহা টেক্সটাইল ইকুইটি শেয়ার সেলস ফর টাকা 23 পার শেয়ার। ইকুইটি শেয়ার বর্তমানে সে বিক্রয় করে কত টাকায়? 23 টাকায়। The company's finance manager anticipates a constant growth rate 10.5%. জির মান দেয়া আছে 10.5%. And end of year dividend টাকা 2.5. End of year dividend টাকা 2.5. তোমরা আমাকে বলো যে 2.5 এটা D0 না D1? End of year dividend is টাকা 2.5. তোমরা আমাকে বলো 2.5 D0 না D1? আচ্ছা, আমি 42টা শেষ করি, এরপরে আমি তোমার 36 নাম্বার অঙ্কটা দেখব। ফারিন রহমান D1। হ্যাঁ, এটা হচ্ছে D1, কারণ এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে দেয়া হবে ডিভিডেন্ডটা, ভবিষ্যতে দেয়া হবে, এই জন্য হচ্ছে D1। নেক্সট, if the investor requires a 17% return, কেই হচ্ছে 17%, should the company purchase the stock? কোম্পানি স্টকটা পারচেজ করবে কিনা, তোমার কাছে ডিসিশনটা জানতে চাইছে। যেহেতু ডিসিশন জানতে চাইছে, বইতে ওরা এক্সপেক্টেড রিটার্ন বের করে অঙ্কটা করছে, আমরা ভ্যালু বের করে অঙ্ক করব। আমরা P0টা বের করি, আর প্রশ্নে P0 দেওয়া আছে 23 টাকা। এখন 23 টাকা থেকে যদি কম হয় তাহলে আমরা কিনবো না ওইটা, আর 23 টাকা থেকে যদি বেশি হয় তাহলে আমরা ওইটা কিনবো। তাহলে আমি P0টা বের করে ফেলি, একবার ডিসিশনটা সেম হবে। ডিসিশন হচ্ছে শুড দ্য কোম্পানি পারচেজ দ্য স্টক, কোম্পানি এই স্টকটা পারচেজ করবে কিনা, কিনবে কিনা, সেটা তোমার কাছে জানতে চাইছে। ওকে, আমরা P0টা বের করি। ভ্যালু অফ স্টক, বইয়ের নিয়মে আমি করতেছি না, আমি অন্য নিয়মে করতেছি, খেয়াল করো। ভ্যালু অফ স্টক, তাহলে আমার নতুন সূত্র শেখা লাগতেছে না। P0 সমান D1 ডিভাইডেড বাই K মাইনাস G। D1 হচ্ছে 2.5, K হচ্ছে 17%, গ্রোথ রেট হচ্ছে 10.5%, 0.105। ওকে,
তাহলে 2.5 ডিভাইডেড বাই কে হচ্ছে 0.17 মাইনাস 0.105। তোমরা আমাকে আনসারটা জানায় দাও, P0 কত হয়, আনসারটা আমাকে একটু জানায় দাও। আচ্ছা, আনসারটা হচ্ছে 38.46। এখন খেয়াল করো, আমরা হিসাব করে পাইছি যে এই শেয়ারটার দাম কত হওয়া উচিত, 38 টাকা হওয়া উচিত, 38 টাকা 46 পয়সা হওয়ার কথা। কিন্তু এই শেয়ারটা বর্তমানে মার্কেটে বিক্রয় হয় কত টাকায়, 23 টাকায়। ভ্যালু অফ স্টক হচ্ছে 38 টাকা, কিন্তু মার্কেটে বিক্রয় হয় মাত্র 23 টাকায়। তাহলে তোমরা আমাকে বলো যে স্টকটা পারচেজ করা যায় কিনা, এই স্টকটা পারচেজ করা উচিত হবে কিনা, তোমরা আমাকে কমেন্টে বলে দাও। আমরা বের করছি এই শেয়ারের দামটা কত হওয়া উচিত, 38 টাকা 46 পয়সা, আর মার্কেটে এই মুহূর্তে বিক্রয় হয়, প্রশ্নে লেখা আছে 23 টাকায়। এখন তোমার কি মনে হয়, তুমি এই শেয়ারটা কিনবা না কিনবা না? আচ্ছা, তোমরা কমেন্টে জানাও, ভুল হলে হোক, সমস্যা নাই। হ্যাঁ, পারচেজ করা যাবে, কারণ আমি 38 টাকার জিনিস পাচ্ছি মাত্র 23 টাকায়। তাহলে কমেন্টটা দিয়ে দাও এখন। কমেন্ট হচ্ছে the stock should be purchased because its current market price is lower than value of stock। ভ্যালু অফ স্টকের চাইতে কারেন্ট মার্কেট প্রাইসটা, বর্তমান বাজার মূল্যটা কম আছে, তাহলে এটা কেনা যায়। আর যদি এটা বেশি হইতো, কারেন্ট মার্কেট প্রাইসটা বেশি হইতো, তাহলে আমরা কিনতাম না। মনে করো কারেন্ট মার্কেট প্রাইস 50 টাকা, 38 টাকার জিনিস আমি কেন 50 টাকা দিয়ে কিনবো? এখন 38 টাকার জিনিস আমি পাইতেছি 23 টাকায়, তাহলে এটা কেনা যায়। সবার তোলা শেষ হলে, বোঝা শেষ হলে আমাকে জানাও, এরপর নতুন অঙ্ক শুরু করবো।
শেষ। ওকে, 36 নম্বরে জানি কে বলছিল প্রবলেম, আমি 36 নম্বর অঙ্কটা দেখতেছি। প্রবলেমটা কি ছিল আমি আরেকবার দেখতেছি তোমার কমেন্টটা। ডিউ টু ইটস আচ্ছা, এখানে লেখা ডিউ টু ইটস ম্যাচুরিটি অ্যাজ ওয়েল অ্যাজ স্টেবল সেলস এন্ড আর্নিং। স্টেবল মানে কি? স্টেবল মানে স্থিতিশীল, মানে আর্নিং আর ডিভিডেন্ডটা স্টেবল স্থিতিশীল, মানে ডিভিডেন্ডটা পরের বছর আর বাড়বে না, ডিভিডেন্ডটা সমান থাকবে, এই জন্য D1 নাই, D0। মানে এখানে বলছে তার আয় এবং ডিভিডেন্ডটা প্রতি বছর সমান, এই কথা বুঝাইছে এই লাইন দ্বারা। তুমি বুঝছো কিনা আমাকে জানাইও। প্রবলেম B40 নাম্বার অঙ্কটা দেখো এখন। প্রবলেম B40, পেজ নাম্বার 658, প্রবলেম B40। আচ্ছা, তার আগে খেয়াল করো, গত ক্লাসে যে অঙ্কগুলা করছি সেগুলা ছিল 1 বছরের অঙ্ক। যদি একাধিক বছরের অঙ্ক থাকে, 3 বছরের অঙ্ক থাকে, 5 বছরের অঙ্ক থাকে, ওকে, 5 বছরে প্রতি বছরে তুমি একটা করে ডিভিডেন্ড পাবা। প্রথম বছর যে 1 বছর পরে যে ডিভিডেন্ড পাওয়া সেটা হচ্ছে D1, দ্বিতীয় বছর যে ডিভিডেন্ড পাওয়া সেটা হচ্ছে D2, তৃতীয় বছর যে ডিভিডেন্ড পাওয়া সেটা হচ্ছে D3। ওকে, এভাবে ডিভিডেন্ড গুলো পাওয়া। এখন মনে করো প্রথম বছর তুমি ডিভিডেন্ড পাইছো 2 টাকা, পরের বছর 3 টাকা, পরের বছর 5 টাকা, মোট কত হলো 10 টাকা ডিভিডেন্ড পাইছো। কিন্তু ফাইন্যান্সের ভাষায় আমরা বলবো যে আমরা 10 টাকা পাই নাই, কারণ আমাদের কাছে সময়ের একটা মূল্য আছে, আমরা টাইম ভ্যালু অফ মানি পড়ে আসছি। তাহলে আমরা এই 10 টাকার প্রেজেন্ট ভ্যালু বের করব। প্রেজেন্ট ভ্যালু যদি 6 টাকা হয়, আমরা বলবো যে আমরা কত পাইছি? 6 টাকা পাইছি। আবার বুঝো, তুমি যদি 3 বছরের জন্য শেয়ার কিনো, তাহলে প্রতি বছর কি পাওয়া? ডিভিডেন্ড পাওয়া। আচ্ছা, তার আরো প্রাইমারি থেকে আমি বুঝাই। শেয়ার মার্কেটে শেয়ার আমরা কেন কিনি? শেয়ার মার্কেট থেকে শেয়ার কেন কিনি? লাভ করার জন্য কিনি। লাভটা কিভাবে করি? একটা হচ্ছে শেয়ার কম দামে বিক্রয় করি, বেশি দামে, কম দামে ক্রয় করি, বেশি দামে বিক্রয় করি। মনে করো আমি 12 টাকা করে শেয়ার কিনলাম, ওকে, তুমি একটা শেয়ার কিনতে পারবে না, কিনলে 1000 100 লট আছে, লট হিসাব কিনতে হবে। আমি 12 টাকা করে শেয়ার কিনলাম 1000 শেয়ার, ওকে, 13 টাকাতে যাওয়ার পর আমি বিক্রয় করে দিলাম, মাঝখানে 1 টাকা লাভ হলো। এখন যার 1000 শেয়ার আছে সে 1000 টাকা লাভ করলো। যার 1 লাখ শেয়ার আছে, খেয়াল করো শেয়ার প্রতি কিন্তু 1 টাকা, কিন্তু যার 1 লাখ শেয়ার আছে, 1 লাখ শেয়ারে সে কিন্তু 1 লাখ টাকা লাভ করবে। ওকে, তাহলে এই যে কম দামে ক্রয় করলা, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যে পার্থক্য হচ্ছে একটা লাভ। আরেকটা লাভ হচ্ছে তুমি যদি দীর্ঘ মেয়াদে যদি ইনভেস্ট করো, তাহলে প্রতি বছর শেষে তুমি একটা ডিভিডেন্ড পাবা। ডিভিডেন্ড শব্দের অর্থ কি? লভ্যাংশ, লাভের অংশ, লভ্যাংশ। ওকে, তাহলে প্রথম বছর ডিভিডেন্ড পাইছো 2 টাকা, পরের বছর ডিভিডেন্ড 3 টাকা, পরের বছর 5 টাকা, টোটাল 10 টাকা। কিন্তু এই 10 টাকা পাইছি আমরা 3 বছরে পাইছি 10 টাকা। আমি এই 10 টাকার প্রেজেন্ট ভ্যালু বার করলাম, মনে করো প্রেজেন্ট ভ্যালু 6 টাকা হলো, তাহলে আমি বলবো আমি কত টাকা পাইছি? 6 টাকা। কিন্তু একজন সাধারণ মানুষ বলবে সে কত পাইছে? 10 টাকা পাইছে। ওকে, কিন্তু ফাইন্যান্সের ভাষায় আমরা বলবো আমরা 6 টাকা পাইছি। একটা হলো ডিভিডেন্ড, আর একটা হচ্ছে 3 বছর পরে আমি শেয়ারটা বিক্রয় করে দেব। শেয়ারটা বিক্রয় করে মনে করো আমি 60 টাকা পেলাম, 60 টাকা পেলাম। কিন্তু আমরা ফাইন্যান্সের ভাষায় বলবো যে আমরা 60 টাকা পাই নাই, আমরা এই 60 টাকার বর্তমান মূল্য বের করব।
বর্তমান মূল্য মনে করো 40 টাকা, তাহলে আমি বলবো কত পাইছি আমি 40 টাকা। তাও 3 বছর পরে বিক্রয় করে যে করলে যে প্রাইস সেটা হচ্ছে P3 হচ্ছে 60, এই 60 টাকার প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তাহলে ডিভিডেন্ডের প্রেজেন্ট ভ্যালু 6 টাকা আর শেয়ার প্রাইসের প্রেজেন্ট ভ্যালু 40 টাকা, তাহলে মোট কত হলো 46 টাকা। নরমালি একজন মানুষ বলবে যে আমি ডিভিডেন্ড পাইছি 10 টাকা আর শেয়ার বিক্রয় করে পাইছি 60 টাকা, মোট পাইছি 70 টাকা। কিন্তু আমি ফাইন্যান্সের ভাষায় বলবো যে আমি ডিভিডেন্ড পাইছি 6 টাকা আর শেয়ার বিক্রয় করে পাইছি 40 টাকা, মোট হচ্ছে 46 টাকা। ওকে, এখন খেয়াল করো, তাহলে প্রথম কাজ হচ্ছে আমার D1 D2 D3 বের করা। যদি 7 বছরের অঙ্ক হয় D7 পর্যন্ত বের করা। তারপর 3 বছর পরে বিক্রয় করলে P3 বের করা। যদি 5 বছর পর বিক্রয় করি P5 বের করা। পরে সবগুলোর প্রেজেন্ট ভ্যালু বের করা। আমি অঙ্কে আরো ডিটেইলস বুঝিয়ে দেব। আমি অঙ্ক এখনো স্টার্ট করি নাই, অঙ্কে আরো ডিটেইলস বুঝিয়ে দেব, সমস্যা নাই। এখন প্রশ্নটা পড়ি, খেয়াল করো। EMC Corporation just paid a dividend of টাকা 1.50, just paid 1.50, paid লেখা আছে, তাহলে D0 দেয়া আছে কত 1.50। The dividend is expected to grow at 5। আচ্ছা, খেয়াল করো, কারেন্ট চলে গেছে। এখন হচ্ছে আমি চার্জার লাইট জ্বালাইছি। এখন তোমরা বোর্ড দেখতেছো কিনা আমাকে জানাও। যদি বোর্ড দেখা যায় তাহলে ক্লাস কন্টিনিউ করব, লেখা যদি দেখা যায় তাহলে ক্লাস কন্টিনিউ করব। মোবাইল ডাটা দিয়ে আর চার্জার লাইট দিয়ে এখন ক্লাস নিতেছি। ক্লাস লেখাগুলো দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। বোর্ড দেখা যায় কিন্তু লেখা দেখা যায় না, ঝাপসা। আমাকে দেখা যায় এখন, আমাকে দেখা যাচ্ছে কিনা একটু জানো। থার্ড ইয়ারের ক্লাস ছিল 12টার সময়, অর্ধেক ক্লাস নিয়েছি, দেন কারেন্ট চলে গেছে, ক্যান্সেল, অর্ধেক ক্লাস নিয়ে শেষ করে দিছি, দেন একটু আগে কারেন্ট আসছে 3টার সময়, এখন আবার চলে গেছে। এই ইলেকট্রিসিটিতে অনলাইন ক্লাস। আচ্ছা, এখন দেখা যাচ্ছে তাহলে। ওকে, এখন এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এই অঙ্কটা শেষ করতে পারবো তো?
আচ্ছা ওকে, এই অঙ্কটা যেহেতু শুরু করছি আমরা এই অঙ্কটা শেষ করি, অন্তত এই অঙ্কটা শেষ করি। ওকে, the dividend is expected to grow at 5% a year for the next 3 years, আগামী 3 বছর হচ্ছে গ্রোথ রেট কত পার্সেন্ট? 5%, and then 10% year thereafter, পরবর্তীতে 10%। এই 10% কত বছর পর্যন্ত চলবে সেটা উল্লেখ নাই, 10% অসীমকাল পর্যন্ত চলতে থাকবে। if the firm's required rate of return 13%, কেই হচ্ছে 13%, then find the market value of EMC corporation। এই অঙ্কটা হচ্ছে 3 বছরের, অঙ্কটা 3 বছরের, যেহেতু অঙ্কটা 3 বছরের তাহলে তিনটা ডিভিডেন্ড বের করতে হবে, D1 D2 D3। প্রথম কাজ হচ্ছে আমাদের তিনটা ডিভিডেন্ড বের করা, D1 D2 D3। খেয়াল করো, D1 সমান আমরা জানি D0 ইনটু 1 প্লাস G, D0 হচ্ছে 1.50, 1 প্লাস G, গ্রোথ রেট দেয়া আছে কত পার্সেন্ট? প্রথম 3 বছর গ্রোথ রেট হচ্ছে 5%, 0.05। দেখো ক্যালকুলেশন করলে কত হয়, 1.58। D2 সমান, খেয়াল করো, এখানে D1 হলে এখানে D0 হয়, তাহলে এখানে 2 হলে এখানে কত হবে? D1 হবে 1 প্লাস G। এখানে যদি 1 এখানে 0 হয় তাহলে এখানে 2 হলে এখানে কত হবে? 1 হবে, D1 ইনটু 1 প্লাস G। তাহলে দেখো 1.58 ইনটু 1 প্লাস 0.05 সমান আসে 1.66। আমি বই দেখে তুলে ফেলতেছি, তোমরা একটু ক্যালকুলেশন করো। D3 সমান হচ্ছে D2 ইনটু 1 প্লাস G, তাহলে 1.66 ইনটু 1 প্লাস 0.05 সমান আসে 1.74। যেহেতু অঙ্কটা 3 বছরের এই জন্য আমরা তিনটা ডিভিডেন্ড বের করছি, D1 D2 D3। অঙ্কটা যদি 5 বছরের হইতো তাহলে আমরা D5 পর্যন্ত বের করতাম। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আমাকে জানাও। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা, তোলা শেষ কিনা আমাকে একটু জানাইও। ওকে, এতটুকু বুঝছো, অঙ্কটা 3 বছরের জন্য D3 বের করছি। এখন 3 বছর পরে আমি শেয়ারটা বিক্রয় করে দেব। 3 বছর পর বিক্রয় করে দিলে যে প্রাইসটা হবে সেটা হচ্ছে P3। 3 বছর এক, খেয়াল করো, P0 মানে বর্তমান কারেন্ট প্রাইস, 1 বছর পরের কারেন্ট প্রাইস হচ্ছে P1, 2 বছর পরে কারেন্ট প্রাইস P2, 3 বছর পরে কারেন্ট প্রাইস হচ্ছে P3। তাহলে আমার সেকেন্ড কাজ হচ্ছে P3টা বের করা। আচ্ছা, এটাকে এক কাজ করো, ওয়ার্কিং 1 লিখে ফেলতে পারো, ওয়ার্কিং 1। আর ওয়ার্কিং 2 তে সব সময় ওয়ার্কিং 1 এর ডিভিডেন্ড গুলো বের করবা, আর ওয়ার্কিং 2 তে P3টা বের করবা। কেন P3? অঙ্কটা যদি 4 বছরের হইতো আমি P4 বের করতাম, অঙ্কটা যদি 5 বছরের হইতো আমরা P5 বের করতাম। আর P3 মানে কি? P3 মানে হচ্ছে 3 বছর পর বিক্রয় করে যে প্রাইসটা পাবো আমি, যে মূল্যটা পাবো আমি, সেটা হচ্ছে P3। আচ্ছা, P3 সূত্র দাঁড়াবে D4 ডিভাইডেড বাই K মাইনাস G। কেন D4 ডিভাইডেড বাই K? P0 হলে এখানে কত হয়? D1 হয়, তাহলে এখানে 3 হলে এখানে কত হবে? 4 হবে। D4টা তোমার বের করতে হবে। D4 সমান হচ্ছে D3 ইনটু 1 প্লাস G। D3 এর মান এই যে একটু আগে পাইছি 1.74। আর 4 নম্বর বছর গ্রোথ রেট কিন্তু 10%। এই জিনিসটা খেয়াল করবা সবাই। প্রথম 3 বছর গ্রোথ রেট প্রশ্নে লেখা আছে 5% এন্ড দেয়ার আফটার বলে দিছে 10%। ওকে, তাহলে 1 প্লাস 0.10 দেখো কত হয়। আমি বই দেখে একটু লিখে ফেলি, 1.91। তাহলে 1.91 ডিভাইডেড বাই K কত ছিল?
কেই আছে 13%, 0.13, গ্রোথ রেট হচ্ছে 10%। আচ্ছা P3 মানে এন্ড অফ দ্য 3 ইয়ার্স, এন্ড অফ দ্য 3 ইয়ার্স মানে 4 নম্বর বছরের গ্রোথ রেটটা হবে, তাহলে সমান কত হয় 63.67, 63.67। সবাই এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও। P3টা বুঝছো কিনা আমাকে একটু জানাও কমেন্টে। ওকে P3 তোলা শেষ, এখন আসো রিকোয়ার্ডে। এত সময় যা করলাম সেটা ছিল ওয়ার্কিং, এখন রিকোয়ার্ড। এই যে দেখো 3 বছরে 3টা ডিভিডেন্ড পাবো, আর 3 বছর পরে বিক্রয় করলে এই টাকাটা পাবো, তাহলে এগুলার কি করতে হবে এখন প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা সবার মনে আছে কিনা দেখো, PV সমান FV ডিভাইডেড বাই 1 প্লাস I টু দি পাওয়ার n। এই ছিল না প্রেজেন্ট ভ্যালুর সূত্র, ফার্স্ট ইয়ার থেকে তোমরা পড়ে আসতেছো, FV ডিভাইডেড বাই 1 প্লাস I টু দি পাওয়ার n। তাহলে P0 সমান খেয়াল করো, প্রথমে এটা হচ্ছে আমার ফিউচার ভ্যালু, D1 ডিভাইডেড বাই 1 প্লাস I না লিখে আমি R লিখে ফেললাম পাওয়ার 1 দিয়ে দিই, কিংবা n1 দিতে পারো, প্রথম বছর এটা। আচ্ছা বইতে 1 না n1 দিছে আমি একটু দেখি। ওকে এটা হচ্ছে n1 প্লাস d2 ডিভাইডেড বাই 1 প্লাস r টু দি পাওয়ার n2, d3 ডিভাইডেড বাই 1 প্লাস r টু দি পাওয়ার n3। d3 এর সাথে p3 টা প্লাস হয়ে যাবে। এখন অনেকের এখানে প্রশ্ন আসবে যে P3 টা কেন D3 এর সাথে প্লাস হয়ে গেল, P3 তাহলে D1 এর সাথে কেন প্লাস হলো না, D2 এর সাথে কেন প্লাস হলো না, D3 এর সাথে কেন প্লাস হলো। সহজ কথায় বুঝো, সবসময় লাস্ট ইয়ারের সাথে প্লাস হবে, এটা হচ্ছে মুখস্থ বিদ্যা, যে সবসময় P টা কিসের সাথে যোগ হবে, লাস্ট ইয়ারের সাথে যোগ হবে। অঙ্কটা যদি 7 বছরের হইতো তাহলে D7 এর সাথে P7 টা যোগ হইতো। এটা হচ্ছে মুখস্থ যদি করতে চাও তুমি, যে সব সময় লাস্ট ইয়ারের সাথে P3 টা যোগ হয়ে যাবে। এখন যদি তুমি বুঝতে যাও, ওকে বুঝো, মনে করো তোমাকে আমি একটা হাঁস কিনে দিলাম, হাঁস কিনে দিয়ে বললাম যে এই হাঁস থেকে প্রতিদিন একটা করে ডিম খাওয়া। ওকে তাহলে তুমি হাঁসের জায়গায় শেয়ারটা কল্পনা করো, আর প্রতিদিন যে ডিম পাবা একটা করে, সেটা হচ্ছে ডিভিডেন্ড। ওকে এখন আমি তোমাকে হাঁসটা দিলাম, হাঁসটা বাসায় নিয়ে তুমি আগামীকালকে জবাই করে হাঁসটা খেয়ে ফেললাম, তাহলে এর পরের দিন থেকে কি তুমি ডিভিডেন্ড পাওয়া, এরপর দিন থেকে ডিম পাওয়া, এরপর দিন থেকে তুমি আর ডিম পাওয়া না। হাঁস যেদিন জবাই করবে এরপর দিন থেকে ডিম পাওয়া না। ওকে ঠিক সেই রকম তুমি যেদিন শেয়ারটা বিক্রয় করে দিবা এরপর আর তুমি ডিভিডেন্ড পাওয়া না। তাহলে প্রথম বছর যদি আমি শেয়ার বিক্রয় করে দিই, P3 টা পেয়ে যাই, তাহলে কিন্তু পরের বছর আর ডিভিডেন্ড পাবো না। তাহলে হাঁসটা জবাই করে খাইতে হবে কখন, একবারে শেষে। তাহলে শেয়ারটা বিক্রয় করতে হবে একবারে লাস্ট ইয়ারে, এই জন্য লাস্ট ইয়ারের ডিভিডেন্ডের সাথে P3 টা যোগ হবে। লাস্ট যেদিন তুমি হাঁসটা জবাই করে খাওয়া সেদিন হচ্ছে ডিমও পাওয়া হাঁসও পাওয়া, দুইটাই পাওয়া। আর এর আগ পর্যন্ত শুধু ডিম পাওয়া, সেটা হচ্ছে ডিভিডেন্ড, এর আগ পর্যন্ত ডিভিডেন্ড। আর লাস্ট ইয়ারে হাঁসও পাওয়া, ডিম হাঁসও তুমি খাওয়া, ডিমও খাওয়া, ঠিক আছে। তাহলে দেখো ডিভিডেন্ডও পাইতেছো, শেয়ারও পাইতেছো। সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। D1 হচ্ছে 1.58 ডিভাইডেড বাই 1, আর কে এর মান হচ্ছে r, আর এর আরেক নাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মানে কে, 0.13 পাওয়ার হচ্ছে 1 প্রথম বছর নাম্বার অফ ইয়ার্স, 1.66 ডিভাইডেড বাই 1 প্লাস 0.13 পাওয়ার হচ্ছে 3, তারপর হচ্ছে 1.74 প্লাস P3 হচ্ছে 63.67 ডিভাইডেড বাই 1 প্লাস 0.13 পাওয়ার হচ্ছে 3। আনসারটা বের করে ফেলো। এখন টোটাল ক্যালকুলেশন করে আনসারটা কত হয় আমাকে জানায় দাও।
কারো কোনো প্রশ্ন থাকলে জানাও, কেউ কোনো কিছু না বুঝলে আমাকে জানাও, আর অঙ্কটা কমপ্লিট করে আনসারটা জানায় দাও। আনসারটা কত হয় আমাকে একটু জানাই দিও শেষ করে। আচ্ছা, আনসার হচ্ছে 48.03। কার কোন প্রশ্ন আছে কিনা জানাও। ওকে, তাহলে তোমাদের হোমওয়ার্ক একটাই, সেটা হচ্ছে B41, B41, B45 ও হোমওয়ার্ক দেওয়া যায়। B41, B45 এই দুটো অঙ্ক বাসায় করে ফেলবা। হোমওয়ার্ক প্রবলেম B41, B45 এই দুইটা অঙ্ক বাসায় করে ফেলবা। পেজ নাম্বার হচ্ছে 600, পেজ 659। ক্লাসটা এখানেই শেষ করে ফেলতেছি, কারণ চার্জার লাইটের চার্জও শেষ হয়ে যাচ্ছে, একটু পরে পুরো অন্ধকার হয়ে যাবে। এই অঙ্কে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও। এই অঙ্কে কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু না বুঝলে আমাকে জানাও। B41, B45 এই দুটো অঙ্ক করে ফেলবো বাসায়।